হ্যালো স্টুডেন্ট, আমরা উৎসেচক 158 পাতাতে এনসিআরটি দেখবে উৎসেচকের কোফ্যাক্টর দিয়ে আছে। কোফ্যাক্টর আমরা পড়ব উৎসেচক জানি আমরা প্রোটিন বটে। উৎসেচক একটা প্রোটিন অণু, এটা মাথায় দেখতে হবে। উৎসেচকের বেশিরভাগ অংশই প্রোটিন দিয়েই তৈরি। উৎসেচক, হরমোন এগুলো প্রোটিন থেকেই তৈরি হয়। তো আমরা আজকে যেটা পড়ব, উৎসেচক কীভাবে প্রোটিনের সাথে যুক্ত হয়, উৎসেচক প্রোটিন ছাড়া আর কার সাথে যুক্ত হয়, এইসব জিনিসগুলো পড়ব। এটা প্রায়শই বিভিন্ন কম্পিটিশন এক্সামিনে কোয়েশ্চেন দিই। তাছাড়া ক্লাস 11-এর স্টুডেন্টরা তো দেখতে হবে এটা, যেহেতু ওদের সিলেবাস। আর 9এও বায়োমলিকুলস আছে, উৎসেচকের একটু কাজ আছে হালকা। দেখো, উৎসেচক মানে পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে গঠিত হয় সব সময়। উৎসেচক হচ্ছে পলিপেপটাইড একটা শৃঙ্খল, একটা প্রোটিন অণু। পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে তৈরি একটা প্রোটিন অণু বটে উৎসেচকটা। আর বহু ক্ষেত্রে উৎসেচকের একটা বড় সড়ো একটা সাব প্রোটিনযুক্ত অংশ থাকে। এই অংশটা ধরো উৎসেচকের প্রোটিনযুক্ত অংশ। বিভিন্ন প্রোটিন দিয়ে বিভিন্ন উৎসেচক তৈরি হয়। প্রোটিওলাইটিক প্রোটিন দিয়ে তৈরি হয়। বিভিন্ন ধরনের যে প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড, সেইখান থেকে প্রোটিন চেঞ্জ হয়। যে উৎসেচকটা যে কাজ, সেই ধরনের প্রোটিন দিয়েও তৈরি হয়। এই পার্টটাকে উৎসেচকের আমরা বলি অ্যাপোএনজাইম। মাথায় রেখে দেবে, অ্যাপোএনজাইম হচ্ছে উৎসেচকের প্রোটিন অংশ, এবং উৎসেচকের সবথেকে বেশিরভাগ অংশটাই অ্যাপোএনজাইম। 90% অংশ উৎসেচকের ধরতে পারো তুমি অ্যাপোএনজাইম। ঠিক আছে। এবার উৎসেচকের সাথে কোনো একটা জায়গায়, বিশেষ একটা খাঁজে, এইখানে কোনো একটা কোফ্যাক্টর যুক্ত থাকে। কোফ্যাক্টর ঠিক যেমন একটা ফোনে তুমি একটা সিম কার্ড দিলে তবে ফোনটা অ্যাক্টিভ হয়। ঠিক আছে। সিম কার্ড না দিলে ফোনটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সিম কার্ডটাই ফোনের সব কিছু, বাকি ফোনটা তুমি শুধু ফোনটার কোনো কাজ নেই। এইখানে একটা কোফ্যাক্টর যুক্ত থাকে। কোফ্যাক্টর, এই কোফ্যাক্টরটা কী হবে সেটা আমি পরে বলছি। মোট কথা, উৎসেচকের এই কালো পাটটা অ্যাপোএনজাইম, এটা প্রোটিনযুক্ত। এটা অ্যাপোএনজাইমটা পুরোপুরি প্রোটিনযুক্ত। আর এই পার্টটা হচ্ছে কোফ্যাক্টর, যে পার্টটা হবে সেটা প্রোটিনবিহীন। এটা যুক্ত হবে। এইটা যদি যুক্ত না হয় তাহলে এই অ্যাপোএনজাইমের কোনো কাজ নেই। অ্যাপোএনজাইমের কার্যকরী কিছুই নেই যতক্ষণ পর্যন্ত না কোনো কোফ্যাক্টর যুক্ত হয় এটার সাথে। কথা বুঝে এসছো? অ্যাপোএনজাইমের সাথে একটা কোফ্যাক্টর যুক্ত হবে, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই অ্যাপোএনজাইম আর কোফ্যাক্টর, এই দুটাকে একত্রে, পুরো বডিটাকে আমরা এই দুটাকে একসাথে বলবো। যদি কোফ্যাক্টর যুক্ত থাকে তখন তাকে বলবো হোলো এনজাইম। কথা বুঝতে পেরেছ? হোল এনজাইম মানে টোটাল এনজাইম। ওই হোল না, এখানে হলো এনজাইম বলা হয় এটাকে। তাহলে উৎসেচক প্রোটিনযুক্ত অংশকে বলে অ্যাপোএনজাইম, আর উৎসেচকের একটা নির্দিষ্ট জায়গায় কোফ্যাক্টর যুক্ত থাকে, সঠিক জায়গায়। ঠিক আছে। অ্যাক্টিভ সাইডে কোফ্যাক্টর যুক্ত থাকে। শুনো, এইবার উৎসেচকের আরেকটা সাইড আছে, যেটা উৎসেচকের এইটা অ্যাক্টিভ। অ্যাকচুয়ালি উৎসেচক কী করছে? উৎসেচক করছে কোনো একটা সাবস্ট্রেট আছে। যেমন আমরা সাবস্ট্রেট বলতে বোঝাচ্ছি, ধরো উৎসেচকটার নাম পেপসিন। পেপসিন আমরা সবাই জানি, হ্যাঁ, পাকস্থলীতে থাকে পেপসিন উৎসেচক। ক্লাস 8-9 থেকে আমরা পড়ে আসছি। সেই উৎসেচকটা যদি পেপসিন উৎসেচক হয়, তখন এ শুধু প্রোটিনকে ভাঙতে পারে। প্রোটিন হচ্ছে সাবস্ট্রেট, প্রোটিন খাবার, এবং প্রোটিনকে পেপটনে পরিণত করে। আমরা জানি পেপটনে পরিণত করে। তাহলে এই এনজাইম আমরা বলছি এখন লিখছি। এবার এর একটা খাঁজটা, এই খাঁজটা হচ্ছে সাবস্ট্রেট যুক্ত হওয়ার খাঁজ। কী সাবস্ট্রেট যুক্ত হবে? ধরো কোনো প্রোটিন যুক্ত হলো, কথা বুঝে আসবে। ধরো এখানে আমরা এস লিখছি, সাবস্ট্রেট। এসটা কি? এই প্রোটিনটা যুক্ত হয়েছে, কিন্তু তার অন্য সাইডে কিন্তু ওর কোফ্যাক্টর যুক্ত আছে, তবেই ও সাবস্ট্রেটের সাথে কাজ করতে পারবে। উৎসেচকের কাজ কি? একটা সাবস্ট্রেটের সাথে এনজাইম যুক্ত হবে, নিয়ে প্রোডাক্ট তৈরি হয়। আমরা জানি এনজাইম প্লাস সাবস্ট্রেট সমান প্রোডাক্ট। এই কাজটাই করে উৎসেচকের অ্যাক্টিভ সাইড। এই উৎসেচকের অ্যাক্টিভ সাইড এই কাজটা তখনই করবে যখন উৎসেচকটাতে কোফ্যাক্টর যুক্ত থাকে, এবং নির্দিষ্ট উৎসেচকের নির্দিষ্ট কোফ্যাক্টর আছে। এইটা বুঝে আসতে হবে তোমার। সব কোফ্যাক্টর একই না। ধরো পেপসিন উৎসেচকের কোফ্যাক্টর যেটা, লাইপেজ উৎসেচকের কোফ্যাক্টর আলাদা। আবার ইরিপসিন উৎসেচক আমরা জানি, তার কোফ্যাক্টর আলাদা। টালিন উৎসেচকের কোফ্যাক্টর আলাদা।
এনএডি উদ্ভিদের ক্ষেত্রে এনএডি নিকোটিনিয়ামাইড অ্যাডিনাইন ডাইফসফেট, সেটাও একটা এনজাইম, সেটাও একটা বিজারক উৎসেচক, তার কোফ্যাক্টর আলাদা, তার সাবস্ট্রেটও আলাদা। ও ওই সাবস্ট্রেটের উপর কাজ করবে যেহেতু আর ওই কোফ্যাক্টর আছে। কোফ্যাক্টর যদি এবার ধরো কোফ্যাক্টর থাকে নাই কোনো মতে, কোফ্যাক্টর আসে নাই, তাহলে উৎসেচকটার কার্যহীন ক্ষমতা, সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করতে পারবে না, উৎসেচকের মূল কাজটাই করতে পারবে না। একটা উৎসেচক কোনো একটা সাবস্ট্রেট প্রোটিন হতে পারে, সাবস্ট্রেট ফ্যাট হইতে পারে, সাবস্ট্রেট হাইড্রোজেন হইতে পারে, এনএডিএইচ তৈরি করছে উদ্ভিদ সালোক সংশ্লেষ শোষণে, কিন্তু সাবস্ট্রেটের সাথে তখনই এনজাইম কাজ করবে যখন কোফ্যাক্টর যুক্ত থাকবে। কথা বুঝে এসছো? তাহলে কোফ্যাক্টর আর অ্যাপোএনজাইম এই দুটাকে একত্রে কি বলছে? হলো এনজাইম। তাহলে মানে হলো এনজাইম কাজ করতে পারবে, অ্যাপোএনজাইম শুধু থাকলে কাজ করতে পারবে না। কোফ্যাক্টর যুক্ত হলেই হলো এনজাইম হয়ে যায়, আর হলো এনজাইমই তাহলে মানে অ্যাক্টিভ হয়ে যাবে। এইবারে ওর অ্যাক্টিভ সাইট, যেটা অ্যাক্টিভ সাইট, হালাকি এইখানটায় ধরো সাবস্ট্রেট যুক্ত হবে, কথা বুঝতে হচ্ছে, এইখানটায় সাবস্ট্রেট যুক্ত হবে, এইখানটায় কি যুক্ত আছে? আর ব্যাটারি চার্জ বা সিম কার্ড, তুমি যা বলবে, এটা চার্জ, এই ব্যাটারিটি যদি না থাকে তাহলে ই অ্যাক্টিভ নয়। এইখানটা কাজটা এইখানে হয়েছে, এইটা অ্যাপোএনজাইম, এই লিখছি আমি অ্যাপোএনজাইম, আর এই কোফ্যাক্টর যদি যুক্ত হয়ে গেছে তার মানে এইটাকে আমি একত্রে কী বলবো? এই পুরাটাকে এইচই হলো এনজাইম। হলো এনজাইম হলে এবারে এই সাবস্ট্রেটটার উপর কাজ করবে, সাবস্ট্রেটের প্রোডাক্ট বানাবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এইবার আমি বলছি, এটা মুছছি একটু, শুনো। এইবার বলছি যে এই যে কোফ্যাক্টর যুক্ত হওয়ার ধরনটা 3 ধরনের আছে। কোফ্যাক্টর যুক্ত হওয়ার ধরনটা 3 ধরনের। কোফ্যাক্টর কীভাবে যুক্ত হবে অ্যাপোএনজাইমের সাথে, সেইটা কোফ্যাক্টর অ্যাপোএনজাইমের সাথে আমি এই লিখছি অ্যাপোএনজাইম। এই যে যুক্ত হওয়ার যে কন্ডিশনটা সেটা 3 ধরনের আছে। এক ধরনের প্রথমত জৈব পদার্থ যুক্ত হইতে পারে, আর অজৈব পদার্থ যুক্ত হইতে পারে। শুনো, জৈব পদার্থ যুক্ত হওয়ার আবার দুটোর ভঙ্গিমা আছে। এনসিআরটিতে কিন্তু অত ক্লিয়ার করা বলো না, এনসিআরটিতে পুরাটাই আছে, কিন্তু তোমাকে এত সুরে লেখে না এনসিআরটি, তোমাকে সুর দিতে হবে নিজেকে। যদি জৈব পদার্থ দৃঢ়ভাবে আবদ্ধ হয়, মানে কঠিনভাবে টাইট, একদম টাইট আবদ্ধ হয়, শক্তভাবে দৃঢ়ভাবে আবদ্ধ হয়, তখন তাকে বলে প্রস্থেটিক গ্রুপ। এইটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ অনেক সাথে যুক্ত হয়, অনেক কিছুর সাথে। প্রস্থেটিক গ্রুপ মানেই হচ্ছে শক্ত যুক্ত, দৃঢ়ভাবে আবদ্ধ হচ্ছে। আর যদি জৈব পদার্থ যুক্ত হচ্ছে কিন্তু লুজ, আলগা, কথার বুঝতে, সাময়িক ক্ষণস্থায়ী যুক্ত হচ্ছে, তখন তাকে বলে, এইটা যদি লুজ যুক্ত হয়, লুজ বা ক্ষণস্থায়ী, এইসব কথা আসবে, এনসিআরটি ক্ষণস্থায়ী দিয়েছে, তখন আমরা তাকে বলবো, এই জিনিসটাকে বলবো, যখন হালকা যুক্ত হবে তখন তাকে বলবো কোএনজাইম। কথা বুঝে এসছো? এইটাকে বলবো কোএনজাইম। তাহলে কোএনজাইম কাকে বলে? দেখো অনেক কিছু তুমি টার্মস পাইলে এখানে। অ্যাপোএনজাইম, উৎসেচকের প্রোটিনযুক্ত অংশকে অ্যাপোএনজাইম বলে। কোফ্যাক্টর বলবো এমন কিছু ফ্যাক্টর থাকে, এই প্রস্থেটিক গ্রুপ কি বলে? একটা কোফ্যাক্টর বটে, বোঝার চেষ্টা করো। আমরা এখন কি পড়ছি? কোফ্যাক্টরের ভাগ পড়ছি। কোফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, একটা কোএনজাইম। 1 নম্বর কোফ্যাক্টর কি বললাম? প্রস্থেটিক গ্রুপ। 2 নম্বর কোএনজাইম। প্রস্থেটিক গ্রুপটা জৈব পদার্থ বটে, বোঝার চেষ্টা করো। কোনো ভিটামিন হতে পারে, কোনো প্রোটিন হতে পারে, কোনো গ্লুকোজ হতে পারে, কোনো কার্বন কণা হতে পারে, মিথেন অণু হতে পারে। এইটা যুক্ত হবে উৎসেচকের অ্যাপোএনজাইমের সঙ্গে। কথা বুঝতে পারছো? অ্যাপোএনজাইমের সাথে এইটা যুক্ত হয়ে যাবে। যদি ধরো গ্লুকোজ যুক্ত হয়ে গেল শক্তভাবে, গ্লুকোজটা শক্তভাবে যুক্ত হয়ে গেল, গ্লুকোজটা কি এখানে? কোফ্যাক্টর। আর এটা কি লাল কালারের যেটা আমি বলেছি অ্যাপোএনজাইম। তাহলে অ্যাপোএনজাইম মানে প্রোটিনযুক্ত অংশ। এটা তো পলিপেপটাইড বন্ড দ্বারা তৈরি হচ্ছে, যেটা আমরা প্রোটিন অণু করি সেইটাই। এই অ্যাপোএনজাইমের সাথে যদি গ্লুকোজ যুক্ত হলে শক্তভাবে, বোঝার চেষ্টা করো, তখন তাকে প্রস্থেটিক গ্রুপ বলবে। তখন এবারে ওর সাবস্ট্রেট পার্ট আলাদা আছে, কথা বুঝছো? এবার ধরো এখানে ওর সাবস্ট্রেট পার্টে যুক্ত করছে, এখানে তখন সাবস্ট্রেটকেও প্রোডাক্ট বানাতে পারবে, কাজ করতে পারবে, অর্থাৎ হজম করতে পারবে খাবার বা আরও কিছু। এবার শুনো, যদি এইখানে কোফ্যাক্টরটা হালকাভাবে, মানে হঠাৎ হালকাভাবে কোফ্যাক্টরটা এখানে জয়েন হইলো, বন্ড ভালো নাই, দৃঢ়ভাবে আবদ্ধ নাই, লুজভাবে এবং সাময়িকভাবে, তখনও কাজ করতে পারবে। হালাকি তখনও আমি এটাকে হলো এনজাইম বলবো, যুক্ত হইলেই হলো এনজাইম। কিন্তু শক্তভাবে যুক্ত হইলে কোফ্যাক্টরটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, আর হালকাভাবে যুক্ত হলে কোফ্যাক্টরটাকে বলা হয়, সিট কোফ্যাক্টরটাকে বলা হচ্ছে কোএনজাইম।
আরেকটা আছে অজৈব পদার্থ যুক্ত হতে পারে, এটা ধাতব আয়ন যুক্ত হয় জেনারেলি, ধাতব আয়ন, এটা বিভিন্ন ধাতব আয়ন, জিঙ্ক যুক্ত হতে পারে, লোহা যুক্ত হতে পারে, মলিবডেনাম যুক্ত হতে পারে, আরে ডি ব্লকের সব যুক্ত হতে পারে, 21 থেকে 26 তক তুমি সব লিখে দিবে, কপার যুক্ত হতে পারে, এইগুলো যুক্ত হতে পারে। এবং এইটাও কিন্তু বিভিন্ন এনজাইমের জন্য বিভিন্ন নির্দিষ্ট আছে, যেমন আমার এনসিআরটিতে উদাহরণ দিয়েছে, জিঙ্ক হচ্ছে প্রোটিওলাইটিক উৎসেচক, কার্বক্সি পেপটাইডেজের কোফ্যাক্টর, প্রোটিওলাইটিক উৎসেচক কার্বক্সি পেপটাইডেজের কোফ্যাক্টর হচ্ছে জিঙ্ক। আমাদের এনসিআরটিতে দিয়েছে, এটা কি দিয়েছে এনসিআরটিতে? প্রোটিওলাইটিক উৎসেচক, প্রোটিওলাইটিক উৎসেচকের এনসিআরটি বইটা খুলো, কার্বক্সি পেপটাইজ নামক একটা এনজাইম আছে, এর কোফ্যাক্টর হচ্ছে, এই এনজাইমটার কোফ্যাক্টর যে জিঙ্ক, মানে জিঙ্ক যুক্ত হলে তবে এই কাজ করবে। শোনো, এইখানে আমি প্রস্থেটিক গ্রুপ দেখতে যাবো না, এটা অজৈব পদার্থ যুক্ত হলে প্রস্থেটিক গ্রুপও বলে না, ধাতবান যুক্ত হয়েছে, এটা এটার নাম, তার মানে কি এটার নাম শুধু কোফ্যাক্টর, এটা কোফ্যাক্টরই, জিঙ্ক কোফ্যাক্টর হতে পারে, মলিবডেনাম ধাতব কোফ্যাক্টর। এনসিআরটিতে কি দিয়েছে বললাম? প্রোটিওলাইটিক সূচকের কার্বক্সি পেপটাইজের কোফ্যাক্টর হচ্ছে জিঙ্ক। এনসিআরটিতে দিয়েছি, তুমি একটাই মনে রাখো, এনসিআরটির বাইরে আর পড়ার কোনো দরকার নেই। আর নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড এনএডিপির কোএনজাইমের সাথে ভিটামিন যুক্ত থাকে। এই এনএডি আছে না, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওসাইড, তুমি সালোক সংশ্লেষে পাবে, সেইটা নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেটের কোএনজাইম বলে, মানে হালকা যুক্ত হয় কে এর সাথে কোনো নিয়াসিন ভিটামিন নিয়াসিনের নাম শুনিছ? নিয়াসিন ভিটামিন হয় 1, 2, 3 ভিটামিন, তুমি রাসায়নিক নামটা লেখো নিয়াসিন, মনে হয় ভিটামিন 2কে বলা হয় নিয়াসিন, না 5কে বলা হতে পারে, ভুলে গেছি আমি, দেখে নেবে একটু কোন ভিটামিনকে নিয়াসিন বলা হয়। তাহলে ভিটামিন নিয়াসিন, তাহলে ভিটামিনটা জৈব পদার্থ বটে, আর ভিটামিনটা হালকাভাবে যুক্ত হয় এনএডি আর এনএডির সাথে। যদি তুমি নিয়াসিন ভিটামিন না থাকে তাহলে এনএডি কাজ করতে পারবে না, কথাটা বুঝতেছ? তার মানে এনএডি হাইড্রোজেনকে শোষণও করবে না, এনএডি বিজারিত এনএডি পেজ গঠন হবে না, সালোকসংশ্লেষ পদ্ধতি নিশ্চয়ই পড়িয়েছ এইটা। আর এনসিআরটিতে দিয়েছে পার অক্সিডেজ ক্যাটালোজ উৎসেচক, এটা হিম প্রস্থেটিকের সাথে যুক্ত হয়, ঠিক আছে? পার অক্সিডেজ ও ক্যাটালেজ উৎসেচক থাকে, পার অক্সিডেজ ও ক্যাটালেজ উৎসেচক অনুঘটকের সাথে যখন যুক্ত হয় তখন হিম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। হিম মানে শক্ত, হিমোগ্লোবিনের যে হিম প্রোটিন থাকে, তো তাহলে এটা প্রোটিনই বটে, এই হিম অংশটা যুক্ত হতে পারে প্রস্থেটিক গ্রুপের সাথে শক্তভাবে, এটা এনসিআরটিতে দিয়েছে, একটু দেখে নেবে। তাহলে আশা করি উৎসেচকের গঠনমূলক জিনিসটা বুঝিয়ে গেলে। আর শোনো, অনেক সময় কোফ্যাক্টরগুলো অন্য কোনো স্থানও যুক্ত হতে পারে, নির্দিষ্ট স্থান আছে তো আর কোফ্যাক্টর যুক্ত আর, যদি তাছাড়া অন্য কোনো স্থানে যুক্ত হয় তখন তাকে বলে অ্যালিস্টারিক সাইট, ঠিক আছে? আর এইটা হচ্ছে মূল সাইট, প্রধান সাইট। আর যদি এই সাইটে যুক্ত না হয়, শোনো, তার মানে এটা তালা চাবির মতন কাজ করছে, বুঝছো? এইটা যদি যুক্ত হয় চাবির খুললেও আর তখন এনজাইম কাজ করতে পারবে, এটা যদি না যুক্ত হয় কোফ্যাক্টর, তাইলে হ্যাঁ। আর অ্যালিস্টারিক সাইটেও মাঝে মাঝে কোফ্যাক্টর যুক্ত হয়, এটাকে অ্যালিস্টারিক সাইট বলা হয়, লিখে নেবে, এনসিআরটিতে নাই, অন্য বইয়ে আছে, এইটাকে বলে অ্যালিস্টারিক সাইট। অন্য স্থানে মানে মূল যে স্থানে কোফ্যাক্টর যুক্ত হওয়া উচিত সেইটা না যুক্ত হয়ে যদি অন্য কোনো স্থানে যুক্ত হয়, তাতে দৃঢ়ভাবে হোক, প্রস্থেটিক গ্রুপ থাক, কোএনজাইম থাক, তাহলে বুঝে গেছি নিশ্চয়ই। তাহলে এখানে আমি কয়েকটার সঙ্গে আবার রিকল করে দিচ্ছি। দেখো, প্রথমে পেয়েছিলে তুমি অ্যাপোএনজাইম হচ্ছে উৎসেচকের প্রোটিনযুক্ত অংশ। কোফ্যাক্টর কি? প্রোটিনযুক্ত অংশে যে জৈব পদার্থ বা অজৈব পদার্থ যুক্ত হয় তাকে বলে কোফ্যাক্টর। এবারে কোফ্যাক্টর ক রকমের আছে? 3 রকমের। যদি জৈব পদার্থ শক্তভাবে যুক্ত হয় তাকে বলে প্রস্থেটিক গ্রুপ, জৈব পদার্থ কিন্তু লুজ যুক্ত হয় তখন তাকে বলে কোএনজাইম, আর জৈব পদার্থ যদি শুধু ধাতব আয়ন যুক্ত হয়, যদি কোনো জিঙ্ক ফিঙ্ক, তখন তাকে কোফ্যাক্টরই বলে, তখন আর ওর কোনো নাম নাই, তাই সাদা কোফ্যাক্টরই তো ভাগ হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, কিন্তু ধাতব আয়ন যুক্ত হলেও কোফ্যাক্টরই বলা হয়। আর হলো এনজাইম কাকে বলছিল? অ্যাপোএনজাইম আর কোফ্যাক্টরকে একত্রে হলো এনজাইম বলে, বাস। এর কিছু আর এনজাইমের আর গঠনমূলক কিছু পার্ট নাই, এইটুকু সবাই মনে রাখবে, এইটুকু খুব ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিশন পরীক্ষায় খুব সেট করে কোয়েশ্চেনটা। ওকে।